স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। গ্রীষ্মকালীন তপ্ত রোদে গা জ্বলা ভাব, অল্পতে গায়ে আগুন লাগার মতন তাপমাত্রা। যান্ত্রিক শহরের কর্মজীবী মানুষজন এতটাই ব্যস্ত যে তপ্ত রোদের প্রখরতা বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারেনি তাদের ব্যস্ততায়। বরং চাকরিজীবী শুরু করে রিকশাওয়ালা পর্যন্ত মাথার ঘাম পায়ে ফেলে নিজেদের রোজকার কর্মে ব্যস্ত। এমন একটা কাঠ ফাটা তপ্ত রোদ মাথায় নিয়েই ঢাকা বসুন্ধরা সিটি কমপ্লেক্স শপিং মলের সামনে উপস্থিত হলো আরিফ। সঙ্গে তার ৩ বোন, মুক্তা, মায়া, জুই। মূলত আজ মুক্তার বিয়ের শপিং, আর তার জন্য ফাহাদের পরিবার থেকে ডাক পড়েছে ওদের। বিয়ের মাত্র আর ৫ দিন বাকি, অথচ এখনো বিয়ের শপিং করা হয়নি বলে জরুরি তলবে মুক্তাকে নিয়ে ঢাকায় আসতে হয়েছে আরিফকে। প্রথমে ফাহাদ যেতে চেয়েছিল আশুগঞ্জ থেকে মুক্তাকে নিয়ে আসতে, কিন্তু আরিফ বড় ভাই হিসাবে ফাহাদকে আসতে মানা করলো, সে নিয়ে যাবে বলে। আসল কথা, বিয়ের কেনাকাটা কোনে পক্ষের বাকি। এবার হাতে হাতে তারাও বিয়ের কেনাকাটা করে ফেলতে চায় আজ। আরিফ মলের বাইরে পার্কিং এরিয়াতে আসতে দেখা পেল খান পরিবারের মানুষদের। ফাহাদের পরিবার হতে শুরু করে হেনা খান, আরাফ খান সকলেই উপস্থিত। তোড়জোড় করে যে সবাই চলে এসেছে শপিংয়ে, সেটা বুঝতে বাকি নেই আরিফের। আরিফ হেরা খানদের উদ্দেশ্য এগিয়ে যেতে যেতে এক পলক তাকালো উপস্থিত সকল সদস্যের দিকে। খান বাড়ির মহিলা সদস্যের মধ্যে সবাই উপস্থিত আছে, কেউ বাদ পড়েনি। শুধু ছেলেদের সংখ্যা কম দেখলো, গুটি কয়েক বডিগার্ড আর ৫ জনের মতন পুরুষ মানুষকে চোখে পড়লো শুধু। তাদের মধ্যে আরাফ খান বর হিসেবে ফাহাদ, বাকি ৩ জন তাগড়া ছেলেদেরকেও আরিফ চেনে। চোখের দেখা দেখেছিল কয়েকবার ছেলেগুলোকে, ১-২ বার কথাও হয়েছিল। সোহাগ, সৌরভ, আরাফ খানের বড় মেয়ের ২ ছেলে, তারা যমজ, আরিফের পাশাপাশি বয়স। বাকি একজন ফাহাদের ছোট ভাই সুমন, এবার অনার্স কমপ্লিট করে মাস্টার্সে পড়ছে, আরিফের ২ বছরের জুনিয়র। এছাড়া আরিফের আর কাউকে চোখে পড়লো না, এমনকি হৃদের বাবা, মা, ভাই কেউ না। আরিফ জানে হৃদ খানের মতন মানুষ কখনো এসব মেইলি শপিংয়ে আসবে না, কিন্তু হৃদের মা আর ছোট ভাই রাদিফের অনুপস্থিতির কারণটা বুঝলো না সে। তারা তো আসতেই পারে নাকি? তাছাড়া আয়ন ভাইকে আশেপাশে কোথাও চোখে পড়লো না আরিফের, কিন্তু আয়নের মা বোনকে ঠিকই দেখা যাচ্ছে হেনা খানের পাশে। আরিফ খান পরিবারের সাথে মিলিত হতেই নম্রতা নিয়ে সকলের সঙ্গে কৌশল বিনিময় করলো। মুক্তা পা ছুঁয়ে শ্বশুরবাড়ির গুরুজনদের সালাম করলো এরই মাঝে। অত্যন্ত খুশি মনে মুক্তাকে গ্রহণ করলো হেনা খান। মায়া জুইকেও বেশ আদুরে মাথায় হাত বুলিয়ে দিলেন তিনি। সবার যখন ভালো মন্দ কুশলাদি পর্ব শেষ হলো, তখন সবাই একত্রে ঢুকলো মলের ভিতরে। হেনা খান নিজের মেয়েদের নিয়ে মুক্তার জন্য এক একটা সেকশন থেকে এক একটা জিনিস কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়লে, আরিফ আরাফ খানকে জানিয়ে মায়া আর জুইকে নিয়ে আলাদা হয়ে গেল নিজেদের কেনাকাটা করতে। পরিবারে মা, বাবা, ভাই, বোন, চাচা, চাচির সঙ্গে আত্মীয়ধর মেয়েদের হলুদের শাড়ি, গহনাপত্র সবকিছু আরিফ, মায়া আর জুয়ের পছন্দে কেনাকাটা করছিল। ঠিক তখনই আরিফের সঙ্গে ফোনে যোগাযোগ করতে কোথা থেকে শপিং মলে হাজির হয় চেয়ারম্যান সাহেবের বড় ছেলে নাদিম। আরিফ আগে থেকে জানতো নাদিমা আসবে। নাদিম নিজের স্কলারশিপের ভিসার দৌড়াদৌড়ির জন্য ঢাকা থাকছে নিজেদের ফ্ল্যাটে। সেজন্য আরিফের সঙ্গে যোগাযোগ করে এই মুহূর্তে চলে আসলো শপিং মলে। চলে আসলো বলতে, নাদিমকে আলাদাভাবে দাওয়াত করা হয়েছে আরিফদের পরিবার থেকে। মূলত মুক্তার বিয়ের জন্য মায়ার পরিবার থেকে বিশেষভাবে চেয়ারম্যান সাহেবের পরিবারকে দাওয়াত করা হয়েছে, আর সেজন্য চেয়ারম্যান সাহেবের বাড়ির মানুষজনের টুকটাক যাতায়াত বেড়েছে মায়াদের বাড়িতে। মায়া, জুই এসবের কিছু জানে না, আর না কেউ তাদের এইসব বিষয়ে অবগত করেছে। নাদিমের সঙ্গে আরিফের মলের ভিতরে দেখা হতে নম্রতায় হাত মিলিয়ে সালাম দিতে দিতে নাদিম বলল, ভাইয়া ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, তুমি? জি ভাই, আলহামদুলিল্লাহ আছি। আব্বু পাঠালো আমাকে, বলল আপনারা এখানে এসেছেন আপনাদের খেয়াল রাখতে। আসতে রাস্তায় কোনো অসুবিধা হয়নি তো ভাইয়া? আঙ্কেল আন্টি বাসার সবাই কেমন আছেন? সৌজন্য বজায় আরিফও হাসল। নাদিম আরিফের চেয়ে বছর 2-এর ছোট হবে, অথচ ব্যবহারের সেই বরাবরই মুগ্ধ হয়। তবে আজ এখানে নাদিমকে আসতে অনুমতি দেওয়ার কারণ হলো সে খতিয়ে দেখতে চায় নাদিম মায়ার জন্য কতটুকু ভালো হবে। তাছাড়া বিয়ে ঠিক হওয়ার পর পাত্র হিসেবে আজকাল ছেলে মেয়েদের মতন অশালীন হয়ে পড়বে,
মায়ার সাথে নাকি সত্যি ভদ্রতা বজায় রেখে চলবে, সেটার জন্য আরিফ আজ সারাদিন নাদিমকে নিজেদের সঙ্গে রাখবে বলে ঠিক করলো। তাছাড়া আজকাল লোক দেখানো ভদ্রতা সবাই দেখায়, তবে চোখের দেখা ভদ্রতা যে সবসময় সঠিক হবে এমনটাও না। সে তার আদুরে বোনকে এভাবে কারো হাতে তুলে দেবে না যতক্ষণ না পর্যন্ত আরিফের মনের খচখচ দূর হচ্ছে, ততক্ষণ পর্যন্ত। আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে, তবে আমাদের আসতে রাস্তায় তেমন কোনো অসুবিধা হয়নি। কিন্তু তুমি এসেছো ভালো হয়েছে, চলো সামনে যাই, ওরা সবাই সামনের দোকানে আছে। জি চলুন। আরিফ নাদিমের সঙ্গে সামনে হাঁটতে হাঁটতে জানতে চাইল, তোমার পরিবার কেমন আছে নাদিম? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছে। তোমার স্কলারশিপের কি হয়েছে? ভিসা প্রসেসিং কাজ শেষ, আশা করি সামনের মাসের 10 তারিখে এর ভিতরে ফ্লাইট পারবে। আরিফ ঘাড় বেঁকে তাকালো নাদিমের দিকে, তীক্ষ্ণ গলায় বলল, আজকে তো 16 তারিখ মনে হয়। জি। তাহলে তুমি দেশে আর 24 দিনের মতো আছো। জি, আরো কম হবে। আরিফ আর কথা বাড়ালো না। হাঁটতে হাঁটতে ভাসা ভাসা চোখে সামনে তাকিয়ে দেখলো দোকানের ভিতর মায়া আর জুই একরকম দেখতে ড্রেস নিজেদের জন্য পছন্দ করছে। মায়ার মুখের মুক্ত হাসিটা চোখে বিঁধল আরিফের। সবার ছোট বোন মায়া, ওকে তাড়াহুড়ো করে বিয়ে দেওয়ার কোনো ইচ্ছে আরিফের ছিল না, কিন্তু যদি সবকিছু ঠিকঠাক হয় বা নাদিমের মধ্যে তেমন খারাপ কিছু চোখে না পড়ে, তাহলে হয়তো মুক্তার বিয়ের পর সপ্তাহেই মায়ার বিয়ে নিয়ে তোড়জোড় করবে চেয়ারম্যান সাহেব। ইতিমধ্যে আরিফকে রোজ কয়েকবার করে চেয়ারম্যান সাহেব কল দিয়ে সৌজন্যতা যোগাযোগ করে, খোঁজ খবর নেয়। আরিফ বেশ বুঝতে পারে মায়াকে ছেলের বউ হিসেবে ওনাদের অনেক পছন্দ হয়েছে, তাই তাড়াতাড়ি বিয়েটা করিয়ে রাখতে চান। শুধু যে চেয়ারম্যান সাহেবের পরিবারের মায়াকে পছন্দ হয়েছে এমনটা না। দ্বিতীয় সাক্ষাৎকারে নাদিমও আসিফকে আশ্বস্ত করে সে মায়াকে ভালো রাখবে, তার নিজেরও মায়াকে পছন্দ হয়েছে বেশ। সারাদিন পার করে রাত 8টা বাজলো ফাহাদের বিয়ের শপিং এর ইতি টানতে টানতে। তবে মায়াদের শপিং বিকাল দিকেই শেষ হয়েছিল, কিন্তু খান পরিবারের জন্য তারা বসেছিল ততক্ষণ। নাদিম নিজের সঙ্গে আনা গাড়িতে মায়াদের শপিং ব্যাগগুলো গুছিয়ে রাখলো হাতে হাতে। তারপর আরিফকে সঙ্গে নিয়ে মলের ভিতরে একটা রেস্টুরেন্টে ঢুকলো মায়াদের দিয়ে। ওরা 4 জন খাওয়া দাওয়া করে নেবে সেটা দৃষ্টিকটু দেখায় বলে খান পরিবারের সকলের জন্য খাবার প্যাক করলো নাদিম। যারা শপিং রেখে খেতে আসতে নারাজ ছিল তাদের জন্য। বাকি ছেলেরা সবাই ঠিক আসলো খেতে। আরাফ খান, ফাহাদ, সৌরভ, সোহাগ, সুমন, সেজুতি তারা সবাই আরিফের সঙ্গে রেস্টুরেন্টে বসলো। সখ্যতা বজায় 2 টেবিল নিয়ে সবাই একত্রে বসে খেলো। চমৎকার বিষয় হলো নাদিমের প্রাণ চঞ্চলতার কারণ খান বাড়ির সকলেই অতি অল্প সময় মিশে গেল তার সাথে। আরাফ খানের তো সেই ভাব হলো নাদিমের সঙ্গে, ছেলেটাকে ওনার বেশ মনে ধরেছে। বৃদ্ধ বয়সে তিনি মানুষ চিনতে ভুল করে না, ছেলেটা আসলেই দারুণ। ফাহাদের সঙ্গেও জমিও সখ্যতা দেখা গেল নাদিমের। আন্তরিকতা নিয়ে এটা সেটা সবার প্লেটে খাবার তুলে দিচ্ছে সে। যেহেতু মায়া, জুই, সেজুতি মেয়ে মানুষ, সেজন্য ওদের আলাদা টেবিলে বসানো হলো। নাদিম খাবার ফাঁকে ফাঁকে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকালো, মায়াদের টেবিলে খাওয়া দাওয়া হচ্ছে কিনা সেটাও খেয়াল করলো। আরিফ সবটা তীক্ষ্ণ নজরে পরখ করলো। নাদিম খাওয়ার এক পর্যায়ে ওয়েটারকে ডেকে পাঠালো। আস্তে করে কি জানি বলল, কিন্তু তারপরই ওয়েটার তৎক্ষণাৎ মাথা নাড়িয়ে সম্মতি দিয়ে চলে গেল। তার একটু পরই ট্রেতে আলাদা খাবার নিয়ে ফিরল, অথচ সবার খাওয়া দাওয়া প্রায় শেষের দিকে। এখন আবার নতুন খাবার কে খাবে? আরিফের মনে প্রশ্ন জাগতে দেখলো ওয়েটার মায়ার দিকে এগুচ্ছে। আরিফ তীক্ষ্ণ নজরে মায়ার প্লেটের দিকে তাকালো। তাদের সবার খাওয়া দাওয়া প্রায় শেষ দিকে, কিন্তু মায়া তখনও বসে বসে খাচ্ছে। প্লেটের ভরপুর খাবার দেখে যে কেউ বলবে মায়ার আরো ঘন্টাখানেক সময় লাগবে এই খাবার শেষ করতে। এর মাঝে ওয়েটার ট্রেতে করে মায়ার জন্য আলাদা খাবারটা নিয়ে এগিয়ে গেল। মায়ার মাংস ভাতের প্লেটটা হাত থেকে টেনে নিতে মায়া চোখ উঁচিয়ে তাকালো ওয়েটারের দিকে। বিনা শব্দে মায়া খাবার প্লেট ছেড়ে দিয়ে হাত গুটিয়ে নিল। বেশ বোঝাই যাচ্ছে সে মাংস ভাত খেতে পারছে না, তবে নাদিমের পাঠানো আলাদা ট্রেতে করে বাকি খাবারগুলো মায়াকে বেশ স্বাচ্ছন্দ্য খেতে দেখা গেল। মায়ের সেই স্বাচ্ছন্দ্য বোধটুকু নজর কাড়ল আরিফের। তীক্ষ্ণ দৃষ্টিতে মায়াকে এক পলক দেখিয়ে আরিফ খেতে খেতে তাকালো নাদিমের দিকে। খাবার পাঠিয়ে ছেলেটা আর মায়ের দিকে তাকায়নি, বরং এটা সেটা নিয়ে আরাফ খান ফাহাদের সঙ্গে হাস্যোজ্জ্বল মুখে কথা বলছে। মায়ার প্রতি নাদিমের নিশ্চুপ খেয়াল রাখাটা বেশ নজরে লাগলো আরিফের। না, নাদিম ছেলেটা খারাপ না,
খাওয়া দাওয়া পার চুকিয়ে গেল সবাই। খাবার বিল দেওয়ার সময়ও নাদিমকে দেখা গেল সে আরিফ বা ফাহাদ কাউকে বিল দিতে দেয়নি, বরং নিজ দায়িত্বে সব বিলের ঝামেলা সে মিটিয়ে নিল। এই আন্তরিকতাটুকু আরিফের ভালো লাগলো। বিয়ে হবে কিনা ঠিক নেই, অথচ সে তার আন্তরিকতা দেখিয়েই যাচ্ছে। দীর্ঘ ৮ ঘন্টা টানা শপিং এর পর খান পরিবার সকলের শপিং শেষ করেই ক্লান্তিতে সবাই গাড়িতে চলে বসলো। মায়াও বেশ ক্লান্ত। আরিফ এই রাতে আশুগঞ্জ ফিরে যেতে চাইলে হেনা খান বগল দাবা করে ওদের সবাইকে নিয়ে আসলো খান বাড়িতে। নতুন আত্মীয় বলে কথা, রাতের খাবারের আগে অন্তত তিনি যেতে দিতে নারাজ। খান বাড়ির সঙ্গে আনা 4টি গাড়িতে সবাই উঠে গেল। মুক্তাকে বসানো হলো ফাহাদের গাড়িতে শাশুড়ির সঙ্গে। মায়া জুই সেজুতি বসলো নাদিমের গাড়ির পেছনের সিটে, নাদিম ড্রাইভিংয়ে। আরিফ পাশের সিটে বসতে গাড়ি ছোটালো খান বাড়ির গাড়ির পেছন পেছন। যেহেতু নাদিম আরিফের সঙ্গে এসেছে তাই তারও দাওয়াত পড়লো খান বাড়িতে রাতের ডিনারের। ডিনার শেষে সবাই একত্রে আবারও নাদিমের গাড়িতে করে আশুগঞ্জ ফিরে যাবে এমনটাই সিদ্ধান্ত। ক্লান্তিতে হইচই করে সবাই বসে পড়লো খান বাড়ির ড্রয়িং রুমে। ছোট বড় 25 সদস্যে ভরপুর ড্রয়িং রুম। গাড়ি থেকে নেমে মায়া জুই আর সেজুতি একত্রে খান বাড়ির ভিতরের পথে হাঁটছিল। মায়া বেশ অস্থির, বারবার ভয়ার্ত চোখ চোরা এদিক সেদিক ছুটে যাচ্ছে হৃদের ভয়ে। মায়া সাহস করে তো খান বাড়িতে ঢুকে পড়ল। এখন পাছে না আবারও হৃদের মুখোমুখি হয়ে যায় সেই ভয় পেল। লাস্টবার দুজনের সাক্ষাৎকারটা খুবই ভয়ঙ্কর ছিল। হৃদের রাগের শিকার হতে হয়েছিল মায়াকে। এখন যদি পুনরায় এসব কিছু আবারও এখানে ঘটে তাহলে মায়ার আর সম্মান থাকবে না। ভয়ে দুরু দুরু বুকে মায়া জড়সড় হয়ে হাঁটল জুয়ের সাথে। ওদের সঙ্গ দিয়ে পিছু পিছু আরিফ আর নাদিমকেও হাঁটতে দেখা গেল। খান বাড়ির ড্রয়িং রুমে পৌঁছাতে মায়া অনাকাঙ্ক্ষিতভাবে মুখোমুখি হলো শশীর সঙ্গে। হেনা খানের সঙ্গে ডাইনিংয়ে দাঁড়িয়ে সবার জন্য শরবতের গ্লাস ট্রেতে তুলে রাখছে। ঠোঁটের কোণে মিষ্টি হাসি। আরাফ খানের সঙ্গে মুক্তাকেও দেখা গেল ডাইনিং এর একটা চেয়ারে বসা। বাকিরা সবাই শরবত পান করেই যার যার রুমে অবস্থান করছে ফ্রেশ হওয়ার জন্য। হেনা খান মায়াদের ডাকলো ডাইনিং এ বসতে। গুটি গুটি পায়ে সবাই সেদিকে গেল। একে একে চেয়ার টেনে বসে শরবতের গ্লাস গ্রহণ করলো। মায়া শরবতের গ্লাসের চুমুক দিতে দিতে বেশ কয়েকবার শশীকে দেখে নিল। এই নিয়ে দ্বিতীয়বার শশীকে দেখা মায়ার। প্রথমবার যদিও মায়া এত লক্ষ্য করেনি বিয়ের ঝামেলায়, কিন্তু শ্রেয়ার মুখে শশী নামটা শুনে মায়া এখন মনোযোগ দিয়ে শশীকে বেশ কয়েকবার পরখ করলো আর চোখে। শশী মেয়েটা দেখতে ভালোই, যেমন লম্বা তেমন সুন্দর, ব্যবহারে ঠিক তেমনই ভদ্রতা। কাপড় চোপড়েও বেশ শালীনতা রয়েছে, অশালীন কিছুই চোখে পড়লো না। একটা 2 পিসের জামা পরে ওড়নাটা কাঁধের দুপাশে দেওয়া, কথাবার্তায় বেশ স্মার্ট। কার কি লাগবে নাকি সেটাও নিজ দায়িত্বে সে দেখছে। মায়া আরও একবার অকারণেই শশীকে দেখল। মেয়েটিকে বেশ মনে ধরেছে মায়ার। হৃদ খানের সঙ্গে মানাবেও ভালো। মায়া শ্রেয়ার মুখে শুনেছিল হৃদ খান এই শশী মেয়েটির সঙ্গে 5 বছর ধরে রিলেশনে আছে, সামনে হয়তো বিয়ে করবে। মায়ার মনে হলো এই দুজনের বিয়ে হলে মন্দ হবে না, বরং ভালোই হবে, দুজনকে মানাবে ভালো। তবে এত সুন্দরী গার্লফ্রেন্ড রেখে কেন যে হৃদ খান মায়াকে পরকীয়ার মতন এত বাজে প্রস্তাব দেয় আল্লাহ জানে। এই লোকের আসলেই চরিত্রে সমস্যা আছে, নয়তো সব সময় মায়ার সাথে কেন ঘেঁষাঘেঁষি করতে চাইবে এই লোক। ডাইনিংয়ে বসে সকলের হালকা পাতলা নাস্তা করার মধ্যে কোথা থেকে হুট করে আয়ন এসে ধূপ করে মায়ার মুখোমুখি একটা চেয়ারে বসে পড়ল ক্লান্তিতে। সকলে চমকে উঠে আয়নকে কিছু বলবে তার আগেই আয়ন শশীর হাত থেকে একটা শরবতের গ্লাস নিয়ে এক চুমুকে শেষ করলো। ঠাস করে টেবিলের উপর গ্লাসটা রাখতে রাখতে সরাসরি চোখ গেল মায়া আর জুয়ের দিকে। চোখের পলকে আরিফ নাদিমকেও দেখে নিল এক পলক, কিন্তু মায়া মুখোমুখি বসায় আয়ন হাতের গ্লাসটা টেবিলে রাখতে রাখতে বলল, আরে ছোট বিয়েন যে, তা ভালো আছো? মায়া বেশ উৎফুল্লতায় বলল, জি ভাইয়া ভালো, আপনি কেমন আছেন? এই তো ঠিকঠাক। বোনের বিয়ের শপিং করা শেষ? জি ভাইয়া শেষ। তাহলে তো বেশ বড় সড়ো ঝামেলা চুকিয়ে ফেলেছো তোমরা। মেয়েদের শপিং, বাপরে সাংঘাতিক ঝামেলা। আয়নের কথায় মায়া ঠোঁট প্রসারিত করে হাসল। আয়নের চোখে লাগার মতো বিঁধল সেই হাসিটা। তারপরও সে কৌশলে চোখ সরিয়ে তাকালো মায়ার পাশে বসা জুয়ের দিকে। মনোযোগ সহকারে ফল খাচ্ছে সে। আয়ন একে একে আরিফ নাদিমের সঙ্গেও কুশলাদি বিনিময় করল।
যদিও সে নাদিমকে চেনে না, কিন্তু তারপরেও যেহেতু আরিফের সঙ্গে বসা, তার মানে মায়াদের কোনো আত্মীয় হবে ভেবেই সৌজন্য বজায় রেখে কথা চালালো আয়ন নিজেদের মধ্যে। আয়নের কথার ফাঁকে হিনা খান জানতে চেয়ে বলল, তুই এই সময় এই বাড়িতে? তোর না ডিউটি আছে রাতে? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। আচ্ছা নানু, কিন্তু 3 ঘন্টার লিভ নিয়েছি। তুই কি একা এসেছিস? রাফিত আসেনি? না, রাফিদ দেশের বাইরে, রিতকে সঙ্গে নিয়ে এসছে। হেনা খানের আর কিছু বলার আগেই শশী পাশ থেকে উৎফুল্লতা দেখিয়ে জানতে চাইল। আয়ন এক পলক মায়াকে দেখল, বেশ স্বাভাবিকভাবেই খাচ্ছে। শশী যে হৃদের কথা জানতে চাইছে, আয়নের কাছে সেটা নিয়ে কোনো ভাবান্তর দেখা গেল না মায়ার মধ্যে। আয়ন বুঝতে পারল মায়া এখনো হৃদের সঙ্গে বৈবাহিক সম্পর্কের অবগত নয়। আয়ন মায়ার দিকে দৃষ্টি সরিয়ে শশীর লাজুক মুখটার দিকে এক পলক তাকিয়ে উত্তর দিতে দিতে বলল, হ্যাঁ, এসেছে তোর রিত ভাই, গিয়ে দেখ, বাইরে পেয়ে যাবি। আয়নের কথায় শশী এক গ্লাস শরবত তুলে দ্রুততায় ছুটল বাহিরের দিকে হৃদের উদ্দেশ্যে। হেনা খান, আরাফ খান শশীর লাজুকলতার মুখটা দেখে হাসল। আয়ন এতক্ষণে জুয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। আয়ন এসেছে পর থেকে এই নিয়ে বেশ কয়েকবার জুইকে সে আর চোখে পরখ করেছে, কিন্তু মেয়েটা সেই কখন থেকে মনোযোগ দিয়ে নাস্তা খেয়েই যাচ্ছে, আয়নকে চোখের দেখা পর্যন্ত দেখছে না। আশ্চর্য, আয়ন যে এসেছে মেয়েটার ভাবান্তর নেই কেন? এমনটা তো হওয়ার কথা না। আয়ন যে আজ আসবে এই মেয়ে তো তা জানতো। আয়নের জন্য জুয়ের অপেক্ষা করে বসে থাকার কথা ছিল। তাহলে আয়ন জুয়ের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে বলল, জুই, আমাকে তরমুজ কাটা প্লেটটা দিন তো। জুই চোখ তুলে সরাসরি তাকালো আয়নের দিকে। লোকটার উপস্থিতি সে দেখেছিল, কিন্তু তেমন পাত্তা দেওয়ার মতন কিছু হয়নি বলে নিজের নাস্তা শেষ করছে। হঠাৎ আয়নের ডাকে সরাসরি তাকানোতে চোখাচোখি হলো দুজনের। আয়ন তখনও তাকিয়ে। জুই চোখ ঘুরিয়ে দেখলো আয়নের হাতের কাছেই আরো একটা প্লেটে তরমুজ কাটা আছে। সেটা আয়ন চাইলেই নিয়ে খেতে পারে, অথচ আয়ন জুইকে দেওয়ার তরমুজের প্লেটটা যাচ্ছে। সৌজন্য বজায় জুই আস্তে করে নিজের ফল কাটা প্লেটটা এগিয়ে দিতে আয়ন সেটা নিজের কাছে টেনে নিল। কাটা চামচ লাগিয়ে মুখে তুলতে তুলতে আবারও জুইকে বলল, জুই, আমাকে আম কাটার প্লেটটা দিন। জুই এইবারও হাতে হাতে আয়নকে আমের প্লেট এগিয়ে দিল। আয়ন সেটা নিতে আবারও বলল, পানির গ্লাসটা দিন। জুই এবার তীক্ষ্ণ দৃষ্টিতে আয়নের দিকে তাকিয়ে পানির গ্লাসটা এগিয়ে দিল। লোকটার সাথে জুই যতবার দেখা হয় ততবারই জুইকে দিয়ে সে নিজের কাজ করায়, কিন্তু কেন সেটা জানে না জুই। বাড়িতে আসা মেহমানকে দিয়ে যে কাজ করানো যায় সেটা আয়নকে না দেখলে হয়তো জুই জানতো না। আয়ন জুইয়ের থেকে পানির গ্লাসটা নিতে নিতে সবার অগোচরে জুইকে একটা চোখ মারল। আয়নের হঠাৎ কাণ্ড হতবুদ্ধি হয়ে বসে রইল জুই। এই লোক হঠাৎ জুইকে চোখ মারলো কেন জানা নেই জুইয়ের, শুধু স্তব্ধ নির্বাক হয়ে বসে রইল। তবে জুইয়ের মনটা বেশ পুড়ছে রাদিফের জন্য। ঢাকা আসার আগেই রাদিফের সঙ্গে জুইয়ের কথা হয়েছিল। রাদিফ বলেছিল আজ খানবাড়িতে আসবে জুইয়ের সঙ্গে দেখা করতে। জুই যেন অপেক্ষা করে বসে থাকে তার জন্য, আর সেই থেকে জুই রাদিফের জন্য অপেক্ষা করে বসে আছে। তাহলে এখন রাদিফ দেশের বাহিরে থাকে কিভাবে? কিছুক্ষণ আগেও তো দুজনের কথা হয়েছিল। রাদিফ জুইকে বলেছিল সে রাস্তার জ্যামে বসে আছে, তবে অল্প কিছুক্ষণের মধ্যে চলে আসবে। এখন জুইকে অপেক্ষা করিয়ে রাদিফ আসলো না, উল্টো আয়নের মুখে শুনতে হচ্ছে রাদিফ দেশে নেই। সকলের খাওয়া দাওয়ার মধ্যে হৃদ মেইন দরজা দিয়ে খান বাড়ির ড্রয়িং রুমে প্রবেশ করতে করতে বেখেয়ালি চোখ পড়ল ডাইনিংয়ে। সেখান থেকে বেশ কথাবার্তা আর হাসাহাসির শব্দ আসছে। হৃদ প্রথমে গম্ভীর আর স্বাভাবিকের ন্যায় তাকালেও কয়েক সেকেন্ডের মধ্যে ভ্রু কুঁচকে গেল মায়ার পাশে অপরিচিত ছেলে নাদিমকে বসে থাকতে দেখে। যদিও নাদিম বা মায়ার মধ্যে তেমন কোনো কথাবার্তা হচ্ছিল না, তারপরও মায়ের পাশে নাদিমের বসার বিষয়টি পছন্দ হয়নি তার। ডাইনিংয়ের স্পেস বড়, মায়া অন্য কোনো একটা খালি চেয়ারে বসলেই হতো,
কিন্তু তা না করে অপরিচিত ছেলের পাশাপাশি বসাটা হৃদের অপছন্দের কারণ হলো। হৃদ সেদিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাতেই ডাইনিং থেকে হিনা খান হৃদের দিকে এগিয়ে আসতে আসতে ডাকলো হৃদকে। হৃদ সরু চোখে তাকালো হিনা খানের ব্যস্ত পথ চলার দিকে, তারপর চোখ ঘুরালো পুনরায় মায়ার দিকে। হেনা খানের ডাকে উপস্থিত ডাইনিং টেবিলে সকলে ঘাড় ঘুরিয়ে ততক্ষণে হৃদের দিকে তাকিয়েছে। মায়াও হেনা খানের ডাকে চমকে উঠে তৎক্ষণাৎ পিছনে ঘুরে তাকাতেই চোখাচোখি হলো হৃদের সাথে। মায়া ভয়ার্ত দৃষ্টি হৃদ থেকে নামিয়ে নিতে গিয়ে চোখ পড়ল হৃদের পাশাপাশি দাঁড়িয়ে থাকা শশীর দিকে, তারপর তাকালো শশীর হাতে থাকা খালি শরবতের গ্লাসটার দিকে। হৃদ শশীর দেওয়া শরবতটুকু পান করেছে সেটা বুঝতে পারে। মায়া কি মনে করে আবার হৃদের দিকে তাকালে পুনরায় চোখাচোখি হলো দুজনের। হৃদ তখন থেকেই ভ্রু কুঁচকে চেয়ে আছে মায়ার দিকে, আর হৃদের চেয়ে থাকার কারণ হলো মায়ার পাশে বসে থাকা নাদিম। নাদিম মায়ার দিকে আম কাটা ফলের প্লেটটা এগিয়ে দিচ্ছে মায়ার অগোচরে খাওয়ার জন্য, কিন্তু মায়ার পেছন ঘুরে হৃদের দিকে তাকিয়ে থাকার জন্য হয়তো সেটা লক্ষ্য করেনি, কিন্তু হৃদের বাজ পাখি নজরে সেটা মুহূর্তে ধরা পড়ল। মায়া হঠাৎ করেই কেন জানি আরো একবার পরখ করলো হৃদকে, তাও মনোযোগ দিয়ে। হৃদকে বড্ড ক্লান্ত দেখালো, চোখে মুখে বেশ ক্লান্তির ছাপ, কিন্তু তারপরও মুডি হৃদ খানের অ্যাটিটিউড কমলো না। গায়ের কোট বাম হাতের ভাঁজে ফেলে ডান হাতটা ডান পকেটে গুজে মায়ার দিকে চেয়ে আছে বাজ পাখির দৃষ্টিতে, যেন চোখ দিয়ে গুলি করবে মায়াকে। মায়া জড়সড় হয়ে দৃষ্টি সরিয়ে আবারও তাকালো হৃদের পাশাপাশি দাঁড়িয়ে থাকা শশীর দিকে। হৃদ আর শশীকে পাশাপাশি সুন্দর লাগছে, দুজনের হাইটে হাইটে মিলে যাচ্ছে, যদিও শশী হৃদের মতন অত লম্বা নয়, তারপর বেশ দারুণ লাগলো মায়ার চোখে। লম্বা ছেলেদের লম্বা প্রেমিকাই মানায়। আচ্ছা, শশীর হাইট কত হবে? 5'6" নাকি 5'7"? হৃদকে দেখে হিনা খানের পাশাপাশি আরিফও নাস্তার টেবিল ছেড়ে এগিয়ে আসলো হৃদের সাথে কথা বলার জন্য। এর মধ্যেই শশী হৃদকে উদ্দেশ্য করে রিনরিনে গলায় বলল। শশীর কথার মাঝে হৃদ অল্প কথায় উত্তর করলো। শশী হেনা খানকে পাশ কাটিয়ে বিনা বাক্যে হাঁটল কিচেনের দিকে। মায়া শুধু দুজনের দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ নিশ্চুপ চোখে। হৃদ শশীর কথাবার্তা আচার আচরণে মায়ার মনে হলো দুজনের মধ্যে বেশ গভীর সম্পর্ক, এমনকি দুজন দুজনের সঙ্গেও অনেক ফ্রি। হয়তো রোজকার রুটিন মাফিক শশী এমন করেই হৃদের খেয়াল রাখে। অন্তত হৃদের স্বাভাবিক আচারের মায়ার তেমনই ঠেকলো। হৃদের ভয়ে জড়সড় হয়ে থাকা মায়া মন হঠাৎ করেই যেন মন খারাপ হলো। উদাস মনে হৃদ থেকে দৃষ্টি সরিয়ে সামনে ঘুরে বসলো। নাদিমের বাড়িয়ে দেওয়া আমের প্লেট থেকে আম তুলে কামড় বসাতে বসাতে ভাবলো, আজ মায়ার নিখোঁজ স্বামীকে খুঁজে পেলে হয়তো মায়াও এমন খেয়াল রাখতো নিজের স্বামীর। সকাল বিকাল সেও শশীর মতন করে নিজের ভালোবাসার মানুষকে কফি আর শরবত করে খাওয়াতো। আসলে মায়ার কপালটাই খারাপ, নয়তো স্বামীকে খুঁজে পেয়েও পাচ্ছে না কেন? কোথায় যে আছে মায়ার স্বামীটা আল্লাহ জানে। রাত তখন 10টার ঘরে। আরিফ নাদিমকে নিয়ে আরাফ খানের সঙ্গে আড্ডা জমিয়েছে ড্রয়িং রুমে। মায়া এতক্ষণ সেখানে ছিল, কিন্তু হঠাৎ করে মনে হলো মায়ার স্বামীকে একটা ফোন করা দরকার। সেজন্য হাতের ফোনটা নিয়ে আস্তে করে উঠে এসে বসলো খান বাড়ির বাগানে থাকা খোলা বাংলোতে। বাগানের ভেতর থাকা জায়গায় জায়গায় কড়া লাইটিং এর কারণে রাতের অন্ধকার ভাবটা তেমন বোঝা যায় না। বেশ উজ্জ্বল আলোয় দিনের মতোই লাগছে পরিবেশটা। চারপাশের বডিগার্ডের দাঁড়িয়ে থাকতে দেখলো মায়া বন্দুক হাতে। মায়ার উদাস মনে খুঁজে খুঁজে স্বামীর নাম্বারে কল লাগালো। যদিও মায়া জানে লোকটা ওর ফোন রিসিভ করবে না, তারপরও মায়া রোজ করে লোকটাকে কল দেয়। মান অভিমান কতদিন করে থাকবে লোকটা মায়ার উপর? একদিন না একদিন ঠিকই ভেঙে যাবে। মায়ার চেয়ারে বসে ফোনটা টেবিলের উপর রাখলো। এক গালে হাত রেখে ফোনের উপর ঝুঁকে মনোযোগ সহকারে তাকিয়ে রইল স্ক্রিনের ডায়ালকৃত নাম্বারের দিকে। সেখানে হৃদের নাম্বারে রিং হচ্ছে, কিন্তু কোনো রেসপন্স নেই। মায়ার মনোযোগে হঠাৎ বিঘ্ন ঘটে কারো উপস্থিতি টের পেয়ে। চোখ তুলে উপরে তাকাতে তাকাতে সেই ব্যক্তিটা ধূপ করে মায়ার মুখোমুখি একটা চেয়ার টেনে বসে পড়ল।
আচানক কারো উপস্থিতিতে মায়া চমকে উঠতে চোখে পড়ল আয়নকে। বেশ হাসি হাসি মুখে মায়ার ফোনের দিকে তাকিয়ে হৃদের নাম্বার দেখে চিনতে পেরেও অপরিচিত মতন করে বলল, তুমি কাকে ফোন করছো? মায়া হরভর করে কল কেটে নিজের ফোনটা হাতে নিয়ে লুকাতে লুকাতে বলল, কাউকে না ভাইয়া। আমি কিন্তু জানি তুমি কাকে কল করেছিলে, তবে তুমি চাইলে এই বিষয়ে আমি তোমার হেল্প করতে পারি। আমি কিন্তু তোমার কলের ওপাশের মানুষটাকে খুঁজে দিতে পারি। আমি কিন্তু সব জানি, সব। মায়া চমকে ওঠার মতন করে অস্থির চিত্তের হরবর করে বলল, আপনি জানেন? আপনি কিভাবে জানেন? সেদিন রাতে কি তাহলে আপনিই ছিলেন আমার সাথে? ওই লোকটা কি তাহলে আপনি? মায়া এই কথায় আয়নের চোখে মুখে হঠাৎই আফসোসের গ্লানি দেখা গেল। আয়নের কণ্ঠের তেজ কমে আসলো ধীরে। চাপা দীর্ঘশ্বাস গোপন করে মোলায়েম গলায় শুধালো, সেদিন রাতে তোমার সাথে না থাকার আফসোস আমার ইহজীবনে শেষ হবে না মায়ু। কিছু আফসোস কখনো শেষ হয় না, সারা জীবন থেকে যায়। তার মধ্যে তুমি একটা। মায়ার আয়নের গভীর কথার অর্থ বুঝল না। মায়ার মস্তিষ্ক এই মুহূর্তে উত্তেজিত, তাই অস্থির ন্যায় আয়নকে কথাগুলো শুধালো। মায়া বলল, মানে ওই লোকটা আপনি না? যদি অপশন থাকতো তাহলে অবশ্যই হতাম। মানে? মানে কিছু না, তবে তুমি চাইলে আমি তোমার হেল্প করতে পারি তোমার কাঙ্ক্ষিত মানুষটাকে খুঁজে পাওয়ায়। রিত তো আমাকে হেল্প করলো না, তবে আমি তোমাকে খালি হাতে ফিরিয়ে দিব না, ভয় নেই। আমি তোমার থেকে কোনো টাকা পয়সা বা কিডনি চাইবো না। হৃদের মতন বিআই হিসাবে এইটুকু সাহায্য করতে পারি, তাই না? এবার বলো, লাগবে তোমার হেল্প? মায়া অস্থির চিত্তে আমতা আমতা করলো। ওর ছোট মাথা এলোমেলো হয়ে যাচ্ছে আয়নের কথায়। মায়ার কেন জানি মনে হচ্ছে আয়নের সাথে মায়ার নিখোঁজ স্বামীর কোনো সম্পর্ক আছে, আর নয়তো আয়নই হবে মায়ার সেই নিখোঁজ স্বামী। মায়ার সম্পর্কে এত কিছু কিভাবে জানা সম্ভব? মায়া তো আয়নকে বা অন্য কাউকে বলেনি, শুধু ওর বান্ধবীদের ছাড়া। শ্রেয়া, নাদিয়া বা জুই কেউ আয়নকে এসব বলতে যাবে না। তাহলে কে বলবে আয়নকে? রিদ খান? অসম্ভব। রিদ খান যে মুডি মানুষ, অবশ্যই মায়ার কথা মনে রেখে আয়নকে এসব বলে বেড়াবে না। তাছাড়া রিদ খান মায়াকে কথা দিয়েছিল সে মায়ার পার্সোনাল কথাগুলো কাউকে বলবে না। রিদ খান রাগী, জেদি, বেপরোয়া আর যাই হোক না কেন, সে অন্তত নিজের কথার খেলাপ করার মতন মানুষ নয়, এতটুকু মায়ার বিশ্বাস আছে। তাহলে আয়ন কিভাবে জানতে পারে? সেই চিন্তায় মায়ার মাথায় এলো আয়নই হয়তো মায়ার সেই মানুষটা হতে পারে যাকে মায়ার চায়। এমনটাও তো হতে পারে আয়ন নিজেকে লুকাতে চেয়ে মায়াকে এখন মিথ্যা বুঝাতে চাইছে। আয়ন মায়ার নিখোঁজ স্বামী হতে পারে। এই ভাবনা মায়ার মাথায় আসতেই মায়ার মন ছটফটে করে উঠল অস্থির চিত্তের। নিজের ভাবনা সত্যি করতে চেয়ে মায়া সরাসরি তাকালো আয়নের চোখে চোখে। মুহূর্তে দুজনের চোখাচোখি হলো। আয়নের হাসি হাসি মুখটা কেমন নিশ্চুপ হয়ে যাচ্ছে মায়ার অবিশ্বাস্য নজর দেখে। মায়া যে আয়নকে নিজের অনাকাঙ্ক্ষিত মানুষটা মনে করছে সেটা আয়ন মায়ার দৃষ্টি দেখেই বুঝতে পারল। তারপরও আয়ন মায়াকে বাধা দিল না, বরং নিশ্চুপ হয়ে বসে রইল। মায়া এই প্রথম সরাসরি আয়নের দিকে তাকিয়ে বেশ করে পরখ করলো আয়নকে, আর পরখ করতেই যেন চমকে উঠল। আয়ন বেশ লম্বা আর বলিষ্ঠবান একজন পুরুষ, ঠিক সেদিন রাতের ওই অচেনা লোকটার মতন। মায়ার হঠাৎ তীব্র ভয়ে ওর কলিজা শুকিয়ে গেল মনে হলো। অনাকাঙ্ক্ষিত কাউকে পেয়ে যাওয়ায় কপালের ঘামের বিন্দুকণা দেখা গেল তক্ষুনি। মায়া জিভ দিয়ে ঠোঁট ভেজালো, দু হাতে চেপে ধরা নিজের ফোনটাকে কচলে অল্প হাঁ করে নিঃশ্বাস ফেললো ভিতরকার অস্থিরতা বের করতে। আয়নের দৈহিক গঠন আর শ্যামবর্ণ দেখে এবার মায়া নিশ্চিত মনে হলো আয়ন হয়তো মায়ার সেই অচেনা লোকটা যাকে মায়া নিজের স্বামী হিসাবে খুঁজে চলছে। মায়ার তীব্র অস্থিরতায় আছড়ে কম্পিত গলায় বলল, আমি পানি খাবো। আয়ন মুহূর্তে হেসে মায়ার দিকে টেবিলের উপরে রাখা পানির বোতলটা এগিয়ে দিতে দিতে মায়ার ডানে দাঁড়িয়ে থাকা হৃদের দিকে এক পলক তাকালো।
রিত শুরু থেকেই বাংলো ঘরের দরজায় দাঁড়িয়েছিল। মায়া লক্ষ্য না করলেও আয়ন করেছিল। সে মায়া আর আয়নের সব কথোপকথন শুনেছে এতক্ষণ। মায়ার মনোভাবও তীক্ষ্ণ চোখে পরখ করছে। আয়ন ইচ্ছা করে রিতকে শুনিয়ে শুনিয়ে মায়ার হেল্প করতে চাইছে, কিন্তু আয়নের মায়াকে নিয়ে আফসোস করা বা মায়ার আয়নের প্রতি ওরকম দৃষ্টি, আয়নকে নিজের নিখোঁজ স্বামী মনে করা, এসব কিছু রিতকে রাগ দিল। রিত চোয়াল শক্ত করে হাতের মুঠোয় চেপে থাকা ফোনটাকে পিষল। হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্স ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ।